তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। গতকাল আমি ভিডিও দিতে পারিনি, তাই আজকে চাপটা বেশি। একসঙ্গে ২-৩টো ভিডিওর আলোচনা এখানে করতে হবে, কারণ ডিউ পড়ে গেছে না। ডিউ রাখাটা আমার পরে চাপ হয়ে যাবে। তা যাই হোক, আজকে তোমাদের কাছে আমি মোটামুটি মূলত ৩টে ৪টে ভিডিওর কিছু কিছু টপিকস নিয়ে আমি কথা বলবো। তা প্রথমে বলি, রিয়াঙ্কাকে নিয়ে একটু কথা বলে নিই। কারণ আমার কমেন্ট বক্সে এসে একজন কমেন্ট করেছে যে ছেলে হয়ে নাকি রিয়াঙ্কার অনেকটা অহংকার বেড়ে গেছে। তা এই তারপরে তার দর্শকরা তাকে বলেছে, টাইটেল থাম্বনেল চেঞ্জ করে দিয়েছে। তারপরে আবার তার ইয়ে মানে একটা কমেন্ট, যেটা মল্লিকা নাকে, আমি ঠিক ওই ভিডিওটা বুঝতে পারছি না কোন ভিডিওটা। আসলে ২-৩ দিন রিয়াঙ্কার ভিডিও আমার দেখা হয়নি। যে বাচ্চা হলো তারপরে আর আমার তারপরে দেখেছি একটা ভিডিও, কিন্তু যে ভিডিওটা নিয়ে এত বিতর্ক উঠেছে সেই ভিডিওটার টাইটেল থাম্বনেল কী ছিল আমি বলতে পারবো না। কারণ সেই ধরনের কোনো টাইটেল থাম্বনেল এখন নেই, ও চেঞ্জ করে দিয়েছে। যাই হোক, একটা কথা, তোমরা যখন আমাকে রিকোয়েস্ট করেছো, আমি এই ব্যাপারটার মধ্যে ঢুকতে চাইছিলাম না। কারণ সদ্য বাচ্চা হওয়া একটা মা, তার শারীরিক মানসিক যে ধাক্কাটা এই ভিডিওর থ্রুতে সে দর্শকদের কাছ থেকে পেল, এটা একটু খারাপ লাগছে। কিন্তু আমার দর্শকদের যখন দাবি, তখন তো আমাকে কিছু বলতেই হবে। কারণ কিছু কিছু সময় নিরপেক্ষ থাকতে হয়। এখানে কথা হচ্ছে যে রিয়াঙ্কার ছেলে হয়েছে বলে খুব অহংকার হয়েছে। রিয়াঙ্কার ছেলে হয়েছে বলে খুব, তারা একটু বালিশ নিয়ে নি, ছেলে হয়েছে বলে অহংকার হয়েছে। তা আমি যতদিন রিয়াঙ্কার সঙ্গে তার প্রেগনেন্ট অবস্থায় আমার দেখা হয়েছে, তো বেশি হয়নি, ২ দিন দেখা হয়েছে। আর হচ্ছে কথা হয়েছে, বেশ মোটামুটি ভালোই কথা হয়েছে। তা আমি না, যখনই কথা হতো তখনই আমি বলতাম তোর ছেলে হবে। আর রিয়াঙ্কা আমাকে বলছে, আন্টি তুমি আশীর্বাদ করো আমার যেন মেয়ে হয়। আমার খুব মেয়ের শখ। এই যে মেয়েদের জামা, মেয়েদের চুড়ি, মেয়েদের মানে গার্ডার, এগুলো দেখলে আমার কিনতে ইচ্ছা করে। আর তুমি একটু আশীর্বাদ করো আমার যেন মেয়ে হয়। দেখো, যে মা প্রথম সন্তান সম্ভব হয়, তখন তার কাছে ছেলে মেয়ে বলে কিছু থাকে না। প্রায়োরিটি তখন সুস্থ স্বাভাবিক সন্তান। প্রথম সন্তান ছেলেই হোক মেয়েই হোক, সুস্থ স্বাভাবিক এবং ভালোভাবে ডেলিভারি হয়ে যাওয়া, এটাই কিন্তু প্রত্যেক মায়েদের এবং তার আত্মীয় পরিজনদের একটা আশা থাকে। তা তেমনি রিয়াঙ্কা যখন হসপিটালে যাবে, তখন কিন্তু সে মা হতে যাচ্ছে। কোন সন্তানের মা হবে সেটা তখন কোনো মা বাবার মাথায় থাকে না। আমার প্রথম সন্তান ছেলে ছিল, মারা গেছে, মানে পেট থেকেই ডেলিভারি হয়েছে, মরা। তারপরে হয়েছে আমার বড় মেয়ে। তখন তো আমার প্রথমটার বেলায় ছেলে হবে না মেয়ে হবে এরকম কোনো টেনশন ছিল না, যা হবে দেখা যাবে। কিন্তু দ্বিতীয়টার বেলায়ও আমার ওই একই টেনশন, যে সুস্থ স্বাভাবিক বাচ্চা হোক। কারণ প্রথম সন্তান আমার ওইভাবে অকালে চলে গেছে। দ্বিতীয় সন্তানের বেলায় খুব ভয় ছিল। যতক্ষণ না আমি ওর চিৎকার শুনেছি, ততক্ষণ না আমার ভেতরে আমি ঘামছিলাম, আমার প্রেশার বেড়ে গেছিলো। ডাক্তারও, আমার নর্মাল ডেলিভারি দুটোই, আমার সিজার ফিজার হয়নি। তা যখন আমি ওর কান্না শুনেছি, তখনও দেখিনি, তখন আমি একটা নিঃশ্বাস নিয়েছি, খুব মানে সুখের নিঃশ্বাস নিয়েছি, আনন্দের নিঃশ্বাস। এবং আমার মেয়েকে পেয়ে আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি প্রত্যেকে খুশি। আর দেখতে তো তেমনি সুন্দরী, ফর্সা, মনে হচ্ছে যেন একেবারে চাল কুমড়োর উপরে এঁকে দিয়েছে। যাই হোক, তারপরে দ্বিতীয় সন্তান মানে আমার বৃষ্টি যখন হলো, তখন আমি মনে মনে আশা করেছিলাম আমার একটা ছেলে হবে। কারণ আমার বড় জায়েরও এক ছেলে, 2 মেয়ে জমজ ছিল। আমার মেজো জায়েরও 1 ছেলে 1 মেয়ে। আমি স্বাভাবিক আশা করেছিলাম যে আমারও এবার ছেলে হবে, খুব আশা করেছিলাম। এবং আমার বড় বলেছিল, হ্যাঁ এবার তোমার ছেলে হবে। কিন্তু সবাই বলতো ছেলে হবে, লক্ষণ টক্ষণ সব ছেলের। কিন্তু যখন বাচ্চা হলো, আমাকে দেখালো, তখন আমি মেয়ে দেখে না কিছুটা থমকে গিয়েছিলাম, যে আমার মেয়ে হলো। ভয় লাগছিল আমার বর কীভাবে নেবে। হসপিটালে মন টন খারাপ, একটু কান্নাকাটিও করেছি। পরে যখন বর এসেছে না, শাশুড়ি, আমার মা, এরা এসে ওদের কোনো রকম যা হয়েছে সুস্থ স্বাভাবিক হয়েছে। বৃষ্টিও দেখতে সুন্দর হয়েছিল। তা আমার বর এসে যখন বরের কাছে নালিশ করেছে একজন আয়া, যে আপনার স্ত্রী না, এই আপনার বউ এই বাচ্চাটা পেয়ে মনে খুশি না, কেমন যেন করছে, মানে বাচ্চাটাকে ঠিকমতো দুধ দিচ্ছে না, কোলে নিচ্ছে না। তা আপনি একটু গিয়ে বোঝান, 2টো মেয়ে হয়েছে। বলছে কেন? আমাকে এসে বলছে, এই কী হয়েছে, কোলে না ওকে। আমার সোনা এসেছে, মানিক এসেছে। ওই যে মানিক বলা ধরলো, ছোট মেয়েকে মানিক বলেই ডাকতো। তা এই যে আমি আমার বরকে ভয় পাচ্ছিলাম, যে আমার 2টো পরপর মেয়ে বলে সে যদি আমাকে কিছু বলে। তা দেখলাম সে আমার থেকে কন্যা সন্তানকে বেশি আদর যত্ন করে বড় করতে তুলল। তা এই যে মায়েদের আমরা যতই বলি যে ছেলে হোক মেয়ে হোক একটা সন্তান, তা
একটা সন্তান সন্তান না, সে ছেলেই হোক মেয়ে হোক, দুটো সন্তান লাগে। এবং আমরা সবসময় চেষ্টা করি যে এই দুটো সন্তানের মধ্যে যদি একটা ছেলে একটা মেয়ে হয় আমাদের ভালো হয়, দুই ভাই বোন হবে, বোন দুটোই বিয়ে দিলে তো চলে যাবে। তা এরকম একটা আশা থাকে, এটা কিন্তু অপরাধ বোধ নয়। আর ছেলে সন্তান মেয়ে সন্তান, ছেলে হলে কার অহংকার হয়, সন্তান হলেই মায়েদের অহংকার। কারণ আমাদের মায়েদের যদি আমরা সন্তান না প্রসব করতে পারি আমাদের মূল্য শ্বশুরবাড়িতে কমে যায়, এটা বাস্তব কথা। স্বামীর কাছে হয়তো কমে না, কিন্তু আমাদের আত্মীয় স্বজন পরিবারের কাছে কিছুটা হলেও মূল্য কমে। কারণ আমাদের সত্যি কথা বলতে এখন নারী স্বাধীনতা অনেক হয়েছে। আগে কি হতো, মেয়েরা শুধু সন্তান প্রসবের একটা যন্ত্র মাত্র আগেকার দিনে। তার আগে তো মায়ের নামে গোষ্ঠী চলতো, সেটা আলাদা। এখনো অনেক পরিবারে পরপর দুটো কন্যা সন্তান হলে তাকে ভালো চোখে দেখে না। কিন্তু আমার শ্বশুরবাড়ি আমি কোনো দিন এই দুই মেয়ে বলে অনাদার পাইনি, ওর বাবার কাছে না, আমার দেওরের কাছে না, আমার ভাসুরদের কাছে না, আমার শ্বশুর শাশুড়ি আমার ননদদের কাছে। ওদের কোনো রকম আক্ষেপ ছিল না, কোনো রকম আক্ষেপ ছিল না। যাই হোক, এবার রিয়াঙ্কার কথা বলি। আমারটা তো শুনলে অনেকে বলে তুমি কেন গল্প জুড়ে দাও। জুড়তে হয়, বোঝাতে গেলে জুড়তে হয়। তা রিয়াঙ্কা যদি এরকম একটা লিখে থাকে, সেটা নিয়ে যদি তার দর্শকরা কষ্ট পায়, সত্যি এটা ভুল হয়েছে। আমি তো আর এখন বলতে পারবো না ঠিক করেছে না, আমি দেখিনি অবশ্য, তবে আমি যেটুকু শুনেছি এটা ভুল হয়েছে। কিন্তু তোমাদের কথায় রিয়াঙ্কা তো সেই ইয়েটাকে উড়িয়ে দিয়েছে, টাইটেল থাম্বেলটাকে উড়িয়ে দিয়েছে। তার ভুলটাকে সে বুঝতে পেরেছে যে পুত্র সন্তান হয়েছে বলে সে অহংকার কিন্তু ও মনে মনে কিন্তু সত্যি কন্যা সন্তান চাইতো। আমার সঙ্গে যেভাবে পড়ে কিংবা এমনি কথা হতো, ও সবসময় মেয়ে চাইতো, বিশেষ করে বিষ্ণু। এবং যেদিন আমি ওদের বাড়ি থেকে স্বাদের নিমন্ত্রণ খেয়ে এলাম, আমি আর মৌ, আমার একটা ভিডিওতে ওর অভিজ্ঞতার কথা বলেছিল যে কেন কন্যা সন্তান চায়। যাই হোক, ওর যদি ভুল হয়ে থাকে, ভুল তো মানুষ মাত্রই করে, ও যদি গো ধরে সেই টাইটেল থাম্বেলটা না পাল্টাতো তাহলে তোমরা ওকে বলতে পারতে। এখন যখন ও নিজের ভুলটাকে বুঝতে পেরে শুধরে নিয়েছে, আর ওই কমেন্টে প্রিন্ট করার কথা বলছো, আমি কিন্তু এখনো দেখলাম না, দুটো তিনটে ভিডিও চেক করলাম, আমি প্রিন্ট করা কমেন্টটা দেখিনি। যাই হোক, কি আর করা যাবে, ভুল তো মানুষ মাত্রই হয়, মানুষ ছাড়া ভগবানদের তো ভুল হয় না। যাই হোক, রিয়াঙ্কার ওয়েলকামটা খুব সুন্দর করেছে। আর আমাদের বিষ্ণুর একটু কায়দা কানুন আলাদা, সত্যি কথা ভালো হয়েছে। এবং তার দেখো, আমি একদিন কমেন্টে ভিডিওতে বলেছিলাম যে পুচ কি পুচকু পুচকু বলেছিলাম, তাতে বলছে ছেলে হয়েছে তুমি জানলে কি করে। আমি পুচকু কি পুচকি এরকম করে বলিনি, বাচ্চা মানে ছোট পুচকু হয়েছে এটা বলেছিলাম। আমি রিয়াঙ্কাকে ভয়েস মেসেজ দিয়েছিলাম, বিষ্ণু রিয়াঙ্কাকে। আমি জানি এই সময় ফোন করলে ওরা খুব ব্যতিব্যস্ত রয়েছে, এই সময় ফোন করা দরকার নেই। আমি একটা ভয়েস মেসেজ করেছিলাম যে বিষ্ণু রিয়াঙ্কা কেমন আছে, তার সুস্থ বাচ্চা মা কেমন আছে একটু জানিও। এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি মা ও সন্তান খুব সুস্থ থাকুক। আমি একবারও জিজ্ঞেস করিনি ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে, কারণ এটা জিজ্ঞেস করার একটা নিচু মানসিকতা। সন্তান হয়েছে, বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে, যা হয়েছে হোক, একটা সময় তো ওরা রিভিল করবে যে ছেলে কি মেয়ে। এটা সব এখন ইউটিউবে একটা ফ্যাশন হয়েছে, ইউটিউবে একটা ফ্যাশন হয়েছে যে সন্তানের মুখ মানে লিঙ্গ নির্ধারণ করা একটা আলাদা এপিসোড থাকে। যাই হোক, তোমাদের কাছে আমি বলছি যদি রিয়াঙ্কার ওই ভিডিওতে তোমাদের খারাপ লাগে, দেখো রিয়াঙ্কা সত্যিই একটা এমন মেয়ে যে কন্ট্রোভার্সিমূলক কোনো ভিডিওর কোনো পয়েন্ট সে দেয় না, কারণ সে কন্ট্রোভার্সি নিতে পারে না। এবার আমি এইটুকু বললাম, এতে আবার যদি অনেকে কেউ এই তেল মেরে ভিডিও করছে এটা বললে আমি খুব কষ্ট পাবো। তেল মেরে কেন ভিডিও করব, তেল মেরে কেন ভিডিও করব? আমি যদি পজিটিভিটি দেখাই তাতে অসুবিধা কোথায়? নেগেটিভ করার জন্য তো অনেক লোক আছে, তাদের কাছে গিয়ে নয় নেগেটিভগুলো দেখো, আমারটা পজিটিভ দেখো। সব জায়গায় সব সময় সব বিষয়ে নেগেটিভ বলা যায় না, অনেক ভুল ভ্রান্তি দেখেও সেটাকে একটু রেখে রেখেও বলা যায়, যেটা আমি করছি, যেটা আমি রিয়াঙ্কার বেলায় করছি। আমার কষ্ট হবে, আমি রিয়াঙ্কাকে, আমি মন্দিরাকে দুটো কটু কথা বলতে পারবো, কিন্তু রিয়াঙ্কাকে কিছু বলতে গেলে না ওর মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। কারণ ওকে এমন কিছু আমি আজ অব্দি দেখিনি যাকে ওকে কটু কথা বলা যায়। একটা ভুল হয়েছে, হোক না, ও তো শুধরে নিয়েছে। যাই হোক, এবার আসি সোমনাথের জন্মদিন। আমার বৌদি আমাকে প্রশ্ন করেছে, আমাকে খুঁজেছে, হ্যাঁ সোমনাথের জন্মদিনে গীতা টুনির বাসা নেই, টুনি আন্টি নেই। দেখো
দর্শকরাই নিয়ে কোনো কথা বলেনি আমাকে আমাকে আমাদের টুকিটাকি বৌদি বলেছে। তা টুকিটাকি বৌদিকে তো আমি উত্তর দেবো, কারণ সে যখন আমাকে প্রশ্ন করেছে, তার কষ্ট হয়েছে আমি সেখানে নেই, তা এটা যখন ব্যক্ত করেছে আমার তো উত্তর দিতেই হবে। গত বছর সোমনাথের জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছিল, আমি গেছিলাম, আমি আর আমার ছোট মেয়ে গেছিলাম। গিয়ে ওদের বাড়িতে আসতে আমার খুব কষ্ট হয়েছে, অনেক রাত হয়ে গেছে, কারণ আমার বাড়িটা বাস লাইনে। রানাঘাট থেকে 7টার পরে কোনো বাস আর আমার বাড়ি 7:45 পরে আর কোনো বাস আমার বাড়ি অব্দি আসে না। 8টায় যে বাসটা ছেড়ে আসে 8:30 সেই বাসটা দত্তবিলিয়া পর্যন্ত থাকে, তারপরে আমাকে আবার টোটো করে আসতে হয়। তা গতবার মেয়ে ছিল বলে আমি গেছিলাম। এই রাতের প্রোগ্রামে আমার রানাঘাটে যদি স্পেশাল গাড়ি ভাড়া করে না যাওয়া হয় কৃষ্ণনগর রানাঘাটে, আমি আসতে পারি না। এই মন্দিরা বৈশাখীর বিয়েতে আমি গেছিলাম গাড়ি ভাড়া করে, কারণ আমি বাসের উপর নির্ভর। যাই হোক, মন্দিরা সোমনাথ এবার আমাকে ডাকে নিতে কি হয়েছে? সব সময় কি সবাইকে ডাকা যায়? আমার তো একবারও মনে হয়নি যে মন্দিরা সোমনাথ কেন আমাকে ডাকলো না। সত্যি আমার একবারও মনে হয়নি। আমি সোমনাথকে উইশ করলাম যে সোমনাথ হ্যাপি বার্থডে বললাম, ও আবার আমাকে প্রণাম জানালো, আমি আবার ওকে ভালোবাসা জানালাম। একটা মানুষকে ভালোবাসলে কিংবা সেই মানুষের প্রতি শ্রদ্ধা থাকলে সব সময় কাছে যাওয়া লাগে, সব সময় ফোনে কথা বলা লাগে, সব সময় তার সঙ্গে আড্ডা গল্প করা লাগে, তাহলে কি ভালোবাসা নেই? এই যে আমি আর দেবশ্রী এখন আমাদের ফোনে কথা কম হয়, কারণ আমিও ব্যস্ত, সেও ব্যস্ত। আগে যা হোক 2 দিন 1 দিন পর পর আমাদের ফোন হতো, এখন ও করে না, আমিও করি না। তাহলে কি ভালোবাসা থেমে গেছে দেবশ্রী? তোমার আমার মধ্যে যে ভালোবাসা, যে সম্পর্ক, সেটা কি থেমে গেছে? কোনো কাজে হয়তো তোমার বাড়িতে তুমি আমাকে ডাকলে না, একবার হয়তো ডাকলে, কোনো একটা অনুষ্ঠানে আমি গেলাম, পরের বার সেই অনুষ্ঠানে কি আমাকেই আবার ডাকতে হবে? আবার তোমাকে আমার বাড়িতে ডাকলাম, কিন্তু এমন একটা অনুষ্ঠান হলো যেখানে আমি তোমাকে ডাকলাম না, তুমি রেগে যাবে? হয় না, এটা গো, হয় না। কারণ গতবারের জন্মদিনে আমরা অনেক বাইরের লোক ছিলাম, এবারের জন্মদিনে দেখলাম মারিয়া, অনুপম, ওর মা আর ওর শ্বশুর শাশুড়ি আর ওই কাকিমাকে আর কাকিমার ছেলেকে ডাকা হয়েছিল। কিন্তু গতবার অনেকজনকে ডাকা হয়েছিল, তার মধ্যে হয়তো আমরা ছিলাম। এবার হয়তো সেই লিস্টে খুব অল্পর মধ্যে করেছে, অসুবিধা কি আছে? আবার যখন প্রয়োজন ওরা বলবে, ওদের মনে হবে যে আন্টিকে ডাকি, আন্টিকে ডাকবে, আমার সুবিধা হলে আমি যাব, সুবিধা না হলে যাব না। এতে তো কোনো প্রবলেমের কিছু নেই। আর আমি এই জন্মদিন নিয়ে আমি এই কথা বলতে আমার সত্যি খুব খারাপ লাগছে। এখন আমার বৌদি আমাকে বলেছে, তাই আমাকে উত্তর দিতে হলো। যা হোক বৌদি, একটা কথা মনে করো, যে কাছাকাছি যাওয়া, অনুষ্ঠানে ডাকা, এটার জন্যেই শুধু সম্পর্ক টিকে থাকে না। সম্পর্ক হচ্ছে মনের ব্যাপার। কোনো কারণে কোনো অসুবিধা, সে আমাকে ডাকতে পারলো না, আমি রাগ করবো না। আমার তখন মনে হবে নিশ্চয়ই তার কোনো না কোনো অসুবিধা ছিল, তাই সে আমাকে ডাকেনি। তা কি হয়েছে? আশীর্বাদ সবসময় দূর থেকেও করা যায়। এটা গেল একটা কথা। এই পর্যন্ত মন্দিরাকে নিয়ে গেল। এবার হচ্ছে মারিয়ার বিয়ের আমরা দেখেছি, অনুষ্ঠান দেখেছি বিয়ের, সেটা নিয়ে ভিডিও করেছি। তারপরের দিন হলো, তারপরে মন্দিরাদের বাড়িতে খাওয়া দাওয়া। ওই ভিডিওটা, আজকের ভিডিও যখন দেখলাম ভাত কাপড়ের, ওই ভিডিওটা পরের ভিডিও। আগের ভিডিও হচ্ছে ভাত কাপড়ের। তা সোমনাথের জন্মদিনে ওরা গেল, ওরা উপহার দিল, এবং কি উপহার দিয়েছে ব্যাগের থেকে মনে হয় শার্ট প্যান্ট ওরা কিনতে গেল দেখলাম। এখানে এটা নিয়ে আমার কোনো রকম কোনো ইয়ে নেই, কি বলবো, জন্মদিনে গেছে, খাওয়া দাওয়া করেছে, চলে এসছে। ওদের বাড়িতে দুপুরে মনে হয় ফ্রাইড রাইস হয়েছিল, সেটা আবার আমাদের মন্দিরার মেয়ে জন্য এক ডাব্বা নিয়ে গেল, আর বাদবাকি ফ্রিজে রাখলো। ওরা আবার দুপুরবেলা ওটা অনুপম নিয়ে আসবে, কারণ ওদের ফ্রিজটা একান্তই দরকার। কষ্ট হলে কিনে ফেলো, কারণ খাবার দাবার নষ্ট, সবজিপাতি রোজ বাজারে যাওয়াও, ওই যে গরম পড়েছে ঠিক না। এবার আজকে হচ্ছে আমাদের মারিয়ার হচ্ছে কি ভাত কাপড়। যার ভাত কাপড় হচ্ছে সে নিজে রান্না করে ভাত কাপড় খাচ্ছে, কিছু করার নেই। কি করবে, ওরা দুজন মানুষ। অনুপম বাজার করেছে, অনুপম সবজি কেটেছে, আর মারিয়া রান্না করেছে। আর অনুপম, ওরে বাবা, নতুন জামাই, ভাত কাপড়, কসমেটিক, বিরিয়ানি, তারপরে যা যা খেতে ভালোবাসে সকল তার দায়িত্ব নেছে। কেন আমাকে মাইয়ে কি একেবারে বেকার মাইয়ে নাকি? বেকার মাইয়ে হগল, তার দায়িত্ব তোমার নেওয়ার লাগবে কেন? তা মারিয়া তুই করলি না কেন?
যে আমিও আজকে থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, একটা লুঙ্গি গামছা দিয়ে বলতে পারতি না? বলা উচিত ছিল, কারণ ওরা দুজনেই ইনকাম করে। কে কার দায়িত্ব নেয়, কে কার দায়িত্ব নেয়? যে যখন সংসারে যেটা পাবে সেটা করবে। এই যে মানে আমার না এইগুলো দেখলে না খুব কষ্ট হয়। এই যে কনকাঞ্জলি মা, আমি এতদিন তোমার কাছে যা খেয়েছি, এইটুকু চাল আর এইটুকু ইঁদুরের মাটি দিয়ে এরকম করে ফেলে সব শোধ করে দেয়, সব শোধ করে দাও। মারিয়া তো শোধ করে নাই। মারিয়া তুই কিন্তু শোধ করিস নি তোর মার মাতৃ ঋণ শোধ করতে হয়। ভালো করেছিস। আমি না এই জিনিসটার ঘোরতর বিরোধী, ঘোরতর বিরোধী, ঘোরতর বিরোধী। এই যে মায়ের ঋণ শোধ করা, মা বাবার ঋণ কখনো শোধ করা যায় বলো তোমরা বন্ধুরা? মা বাবার ঋণ কি করে সন্তান শোধ করবে? এই যে 10 মাস 10 দিন আমার পেটের মধ্যে একটা বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, সেই বাচ্চাটা আমাকে 10 মাস পরে আমার শরীর থেকে বের করতে, এই সিজার হোক আর নর্মাল হোক, সেটা কি কষ্ট কি যন্ত্রণা সে একমাত্র মায়েরা জানে। আর সেই মায়ের ঋণ এক মুঠো চাল আর একটু দুটো ইঁদুরের মাটি দিয়ে শোধ করা যায়? কিন্তু করতে হবে, এটা রীতিনীতি, এটা আমাদের হিন্দু ধর্মের একটা রীতিনীতি, এটা মানতে হবে। এই ইংরাজিতে যেন কি বলে আমি ভুলে গেছি এই মুহূর্তে, রিচুয়াল, রিচুয়াল মানতে হবে, না মানলে হবে না, বিয়ে সম্পন্ন হবে না। তারপরে আসে ভাত কাপড়। একটা কাপড় আর এক থালা ভাত কিছু সবজি দিয়ে বলে আজ থেকে তোমার সব ভাত কাপড়ের দায়িত্ব আমার। কেন? ওই মেয়েটা লুংড়া না কানা না খোড়া যে তার ভাত কাপড়ের দায়িত্ব স্বামীকে নিতে হবে? একটা সংসারে একটা স্বামী যেমন কাজ করে, ইনকাম করে, একটা স্ত্রীও তো কাজ করে। বাসন মাজা, রান্না করা, তার সন্তান প্রসব করা, তার রান্না চা করা, সমস্ত কিছুই তো মেয়েরা করে। এখনকার স্বামীরা তাও হেল্প করে। আগে তো স্বামীদের পা টিপে দিতে হতো রাত্রেবেলা, স্বামী বাইরে থেকে এলে তার পায়ে তেল মালিশ করে দিতে হতো। আমি একদিন শখ করে একটা ছোট্ট বাটিতে একটু তেল নিয়ে আমার বোনের পায়ে লাগাতে গেছি, ও দম করে উঠেছে, কি হচ্ছে? আমি যে একটু তেল মালিশ করি, প্রতি সেবা করি। বলছে তুমি বসো, তুমি সারাদিন খেটে এসেছো, তোমার পাগুলো যন্ত্রণা করছে, আমি তোমার পায়ে তেল মালিশ করে দেবো। ওরে তোমা তোমা ভগবান, এই কি পাপে পড়লাম। আমার বর ছিল এরকম। কেন মেয়েরা তেল মালিশ করবে স্বামীর পায়ে? কেন স্বামী বলবে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম? মেয়েরা কি কোনো কন্ট্রিবিউট করে না সংসারে? পয়সা দিয়ে না করলেও একটা মেয়ে যা করে, একটা মা যা করে, সেটা কোনো সবাই মিলেও সেটা করে না। পরিবারের মধ্যে একটা সন্তান স্কুল থেকে বাড়ি আসে, তার পরিবারের সবাই আছে, সে আগে এসে মাকে খোঁজে, মাকে খোঁজে, আমার মা কই, মায়ের কাছে যাব, মাকে না দেখলে তারপরে বাবা ঠাম্মি যাই হোক। কিন্তু মায়ের সঙ্গে সন্তানের এই যে অ্যাটাচমেন্ট, এটার দায়িত্ব হচ্ছে মায়ের। একটা সন্তানকে জন্ম দিয়ে লালন পালন করে বড় করে তোলা। সেই মেয়েটাকে পরের বাড়ি যখন দিলাম, তাকে দুটো খাওয়ার জন্য দায়িত্ব নিতে হবে। কেন সে সংসারে কিছু করে না? দায়িত্ব নিতে হবে কেন? তার কাজের জন্য সে খাচ্ছে, সেটা তারও সংসার। সে যদি এক্সট্রা দুটো পয়সা ইনকাম করে সেও সংসারে দেয়, তাহলে স্বামীরা কেন ভাত কাপড়ে? দেখো এইগুলো শুনে আবার তোমরা কেউ বলো না তুমি, হ্যাঁ তুমি হিন্দু ধর্মকে ইয়ে করছো, অসম্মান করছো। না, আমি কোনো ধর্মকে অসম্মান করতে আসছি না। ধর্মের রিচুয়ালগুলো কিছু কিছু জায়গায় আমার না ভালো লাগে না, আমার ভালো লাগে না। যাই হোক, এটা কোনো কথা না, এটা নিয়ে কোনো খুব সুন্দর করে ওরা দুজন মাছ আর মাংস দিয়ে করালো। তবে একটা কথা কি, কোনো এই যে আমরা রিচুয়াল মানি না, আবার ওই মাছ, রুই মাছ, রুই মাছটা হচ্ছে আমাদের শুভ। ভাত কাপড়ের অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে কাতলা না নিয়ে সবাই দেখি রুই নেয়, অনেকে আবার কাতলাও নেয়, এটা কোনো ম্যাটার করে না। তো এই যে অনুষ্ঠানগুলো, সেদিন আমি যেমন বিয়েতে বললাম বিয়ে যজ্ঞ কই, এগুলো তো রিচুয়াল এক একটা, এগুলো রিচুয়াল। এই যে খই মানে যজ্ঞের আগুনে খই দেয়া, সেই খইটা আবার দুধ দিয়ে তাকে শান্ত করা, এগুলো তো রিচুয়াল না? কি বলবো আর, এগুলো আমাদের। এরপরে আসি, সুতপাকে নেমন্তন্ন করেনি হচ্ছে মারিয়া। সবাই তো বলছিল যে সুতপা রেস্টি ম্যারেজে ছিল, সুতপা সব জানে, মন্দিরা সব জানে, সুতপাকে ডাকেনি। সুতপা একটু কষ্ট পেয়েছে, স্বাভাবিক, কষ্ট পেয়েছে, তাকে ডাকেনি। কিন্তু আমি সুতপাকে বলবো, দেখো সুতপা, কষ্ট পেয়ে লাভ নেই, কারণ বুঝতে হবে
কোন সিচুয়েশানে সে বিয়েটা করেছে, কোন সিচুয়েশানে। তোমাকে ডাকলে হয়তো তুমি যেতে, তারপরে হয়তো কোনো অশান্তি বাঁধলে তোমার শ্বশুর বাড়ির উপরে, তোমার উপরে কিছু একটা আঁচ আসতে পারে, হয়তো সেইভাবেই তোমাকে ডাকেনি। আর মন্দিরাকে না, সোমনাথকে ফোন করেছিল অনুপম, যেটা ওদের ভিডিও থেকে দেখলাম। তো সবাই বলতে পারে যে তুমি কোথা দিয়ে জানলে। আমি অনুপমের মুখ দিয়ে শুনলাম যে বিয়ের আগের দিন অনুপম ফোন করেছিল সোমনাথকে। কারণ আমি এর আগেও বলেছি যে মন্দিরা সোমনাথ, মন্দিরা তো বোনকে প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু সোমনাথ একটু কুতকুত করছিল, যেটা এখন একদম কেটে গেছে। তা সেই হিসাবে তোকে ডাকেনি, তোর কষ্ট কষ্ট কেন হবে? তুই বলবি যে ভালো করেছে, তার অসুবিধা ছিল তাই সে ডাকেনি। সুবিধা হলে নিশ্চয়ই আমাকে ডাকতো। আর ওই যে তোর সাইকেল, মোটর সাইকেল পেলে কেউ সাইকেল চালায়, এই কথাটা আমি জানি। তুই মন্দিরাকে ঠুকেছিস, মন্দিরাকে ঠুকেছিস। অনেকে হয়তো ভাবছি তোর সঙ্গে মন্দিরার কোনো খুঁটিনুটি বেঁধেছে। দেখ, সম্পর্কগুলো এমন, কাছাকাছি না গেলেও তাকে রাখা যায়, কাছাকাছি না গেলেও রাখা যায়। আজকে তুই বললি যে মারিয়ার সঙ্গে আমাকে আর কোনোদিন তোমরা দেখবে না, সম্ভব এটা রাখা? এটা তুই বলার দরকারে বলে ফেলেছিস। মারিয়া যদি সত্যি অনুপমকে নিয়ে তোর বাড়িতে যায়, তুই ফিরিয়ে দিতে পারবি? তুই ক্যামেরা শেয়ার করবি না? মারিয়া তোর ছোট বোন না? আর মারু থেকে মারিয়া হয়ে গেল। এরকম করিস না, এরকম করিস না। তুই তো নিজেকে পরিবর্তন করে ফেলেছিস। তাহলে মারিয়া তোকে ডাকেনি, ঠিক আছে, তুই তো বলতে পারতিস। তোকে যখন এসে কমেন্ট করছে তখন তুই বলতে পারতিস ওর নিশ্চয়ই কোনো প্রবলেম ছিল তাই ও ডাকেনি। ওরা মনে করেছে যে আমাকে ডাকলে হয়তো প্রবলেম হতে পারে। এবার কি প্রবলেম হবে সেটা তাদের ব্যাপার। ওরা তো মন্দিরা ছাড়া কাউকে ডাকেনি, কাউকে বলেনি। আরও অনেকে ছিল ওর চাকদা, রানাঘাট আশেপাশে ওর আসা যাওয়া অনেক ভিউয়ার্স আছে, তাদেরও ডাকেনি। যার বাড়িতেও গেছে একটা দিদি, সে ওকে একটা সোনার জিনিস উপহার দিয়েছিল, মনে হয় সোনার নাকের না কি একটা আংটি একটা দিয়েছিল, না কানের যেন, তাকেও ডাকেনি। কারণ নিশ্চয়ই কি কারণ সেটা অনুপমার মারিয়া বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। কিন্তু এই যে দর্শকদের কৌতূহল যে তোমাকে ডাকেনি কেন, তোমাকে ডাকা উচিত ছিল, কেন ডাকেনি, সেটা সম্পূর্ণ ওরা দুজন বলতে পারবে। আর বড় গাছে নাও বাঁধা, সবাই চায়, সব ক্রিয়েটারই চায় যে আমার যদি বড় কারো কোনো ইউটিউবারের সঙ্গে দেখা হয়, অসুবিধা কি? আর মারিয়া আর মন্দিরা, মারিয়া তো ওর চ্যানেল ছিল, ওর চ্যানেলটাকে তো মন্দিরাই ওপেন করেছে। মারিয়া টুকটুক করে একটু দুটো ভিডিও করতো, ওর চ্যানেলটাকে মূলত দাঁড় করিয়েছে মন্দিরা নিজের ইচ্ছায়। মারিয়া কিন্তু যেতে পড়ে এসে বলতে চায়নি যে দিদি তুমি আমার আমার চ্যানেল দাঁড় করিয়ে দাও। কারণ প্রথমবার যখন মন্দিরা গেছিল, মারিয়া কোনো ভিডিও করেনি, মন্দিরা নিজেই কিন্তু বলেছে তুই চ্যানেলটা আবার ওপেন কর। আর মন্দিরার সংস্পর্শে এসে মারিয়ার চ্যানেল দাঁড়িয়েছে, তো জানা কথা, মন্দিরা নিজে ইচ্ছা করে বোনকে দাঁড় করিয়ে দিয়েছে। ওই যে বলছে না, আমার কোনো জন্মের হয়তো কোনো সম্পর্ক ছিল এর সঙ্গে, হতেই পারে। তারপরে শেষে আসলো একটা কথা, আমি একজন কমেন্ট করেছে আমাদের দেবশ্রী বৌদির কমেন্ট বক্সে, আমাকে অবশ্য আমার ভিউয়ার্স আমাকে নেগেটিভভাবে মারিয়াকে নিয়ে কোনো রকম কোনো কমেন্ট করেনি। একজন করেছিল নোংরা, আমি তাকে হাইড করে দিয়েছি, সে আর আসতে পারবে না, যে আমি নাকি আগে মারিয়াকে নিয়ে নোংরা থেকে নোংরা শব্দ দিয়ে ভিডিও করতাম। ভুল বললে, আমি কোনো দিন নোংরা ভাষা ইউজ করিনি কোনো ভিডিওতে। মারিয়ার যেটুকু ভুল ছিল, যেটুকু গলতি ছিল সেটুকু বলেছি। কারণ মন্দিরাকে ওই ভুল কাজ করার জন্য যে সাপোর্টটা মন্দিরা হয়তো মারিয়ার কাছে চেয়েছিল, মারিয়া দিয়েছিল, তখন তাকে সত্যি আমি নেগেটিভভাবে বলেছি, কিন্তু কোনো নোংরা ভাষায় নয়। আর বলছে এখন তেল মারছে, ভিউজ দেখেছো? দেখো, মারিয়াকে নিয়ে প্রথম যে ভিডিওটা করেছিলাম, আমি জানি না এতে ভিউজ হবে। আমি সত্যি আনন্দ পেয়ে ভিডিওটা করেছিলাম। এখনো আমি আনন্দ করে, আজকে তো আমার শরীরটা ক্লান্ত লাগছে, আমি অফিস থেকে এসে আমি একটুখানি নুন জল, আমি তো চিনি খাই না, নুন লেবুর শরবত করে 2 গ্লাস খেয়েছি, এখনো কিছু করিনি, খাইনি, চা খাইনি, চা না খেলে এনার্জি আসে না। এখন মারিয়াকে আমি নাকি তেল মারছি, যে ভিডিওগুলো করছি মনে হচ্ছে এর মধ্যে তেল মারা কিছু আছে। আমি যেটা দেখছি সেটা বলছি, আমি ওদের ভুলগুলো দেখলেও বলছি, তাহলে তেল মারার কি আছে? তেল মারার কি আছে? অনেকে তেল মারতে পারে না, আমি নাকি তেল মারতে পারি। শোনো, একটা কথা বলি, আজকে না থাকার বলবো না, এটা এই কথা এখানেই শেষ করবো। এরপরে এটা নিয়ে আর আমি কোনো রকম কোনো কথা বলবো না। আমার চ্যানেল, আমার মুখ, আমার নেট,
আমি কাকে নিয়ে পজিটিভ ভিডিও করব, কাকে নিয়ে নেগেটিভ ভিডিও করব, সম্পূর্ণ আমার ব্যাপার, সম্পূর্ণ আমার ব্যাপার। আমার ভিউয়ার্সরা যখন মেনে নিচ্ছে, তখন অন্য কারোর ভিউয়ার্সরা কি বললো না বললো আমার যায় আসে না। কিন্তু ওটা যদি দেবশ্রীর কমেন্ট বক্সে না এসে অন্য কারোর কমেন্ট বক্সে যেত, আমার কোনো আসা যাওয়া থাকতো না, আমার কোনো লেনা দেনা থাকতো না, কারণ আমি ইগনোর করতে পারি। আমাকে নিয়ে অনেকে নোংরা নোংরা কথা, নোংরা নোংরা ভিডিও করছে, আমি সেগুলো দেখিও না, আমি তার উত্তরও দিতে চাই না। আমি আমার ট্র্যাকে চলতে চাই, আমার মতো করে, আমার মতো করে। যাই হোক, আজকে নতুন জামাই, নতুন জামাই, ওরে বাবা, ও ভালো কথা, আমাদের নিপারানি এসেছিল মিষ্টি নিয়ে, দই নিয়ে, দই মিষ্টি দই নিয়ে না, মিষ্টি নিয়ে নিয়ে এসছে। আর তবে নিপাকে বলবো, নিপা চুড়িদার পরিস ঠিক আছে, কিছু কিছু জায়গায় একটু শাড়ি পরতে হয়, ভালো লাগে দেখতে। এই যে সোমনাথের জন্মদিনে শাড়ি পরেছিলি তাই না, ভাল লাগছিল। আজকে যে নতুন জামাই মেয়ের বাড়িতে এলি, চুড়িদার কেন, শাড়ি পরতে পারতিস, তোকে শাড়ি পরে কিন্তু সুন্দর লাগে। কিছু কিছু অনুষ্ঠান মাথায় রাখতে হয়, যেটা মন্দিরা কিন্তু জানে, মন্দিরাও কিন্তু কিছু কিছু অনুষ্ঠানে শাড়ি পরে আসে। তা তুই তো তোর মা, তুই মন্দিরার মা, সবাই জানে সেটা। তা মারিয়ার নতুন সংসার দেখতে শাড়ি পরে আসলে একটু ভালো লাগতো। দেখো, পোশাক নিয়ে আমার কোনো অসুবিধা নেই, বাইরে বেড়াতে গেলে চুড়িদার কমফোর্টেবল, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, আমিও পরি, আমি অফিসে যাই, বেড়াতে গেলে আমি চুড়িদার পরি। কিন্তু নতুন জামাই মেয়ের কাছে যখন যাচ্ছে, তখন শাড়িটা পরলে শাশুড়ির আমার মনে হয় দেখতে ভালো থাকে, আর কিছুই না। চুড়িদারটাও ঢাকা ঢোকা পোশাক। এই নিপা, রাগ করলি আমার উপরে? আমার বই এই গেল, তুই রাগ করলি, তোর দিদি আমি, তোর ভুল দেখলে তো বলবোই। প্রথম দিন শাড়িটা পরে আসতি, তারপর থেকে তুই যা পরতিস পরতিস। আর শাড়ি পরলে তোকে একদম দারুণ লাগে, দারুণ লাগে। আমি বলেছি না, ও যদি সাজে মন্দিরাকে টক্কর দিতে পারে। কে বলবে দুই মা মেয়ে, মনে হয় যেন দুই বোন। যাই হোক, নিপা রাগ করলো, আর খারাপ পেলো, তাতে আমার ঢেঙ্গা গেল, ঢেঙ্গা গেল। কারণ ওরে আমি বলতেই পারি, ওর দিদি আমি, ওর ভুল দেখলে তো বলবোই, আমার যেটা মনে হয়েছে সেটাই আমি বলি। সে একটা কথা বলি, অনুপম, তুমি যে মারিয়াকে হেল্প করছো, এটা কোনো গর্হিত কাজ নয়। তুমি বাইরে কাজে গেলে তখন সব কাজ মারিয়া করবে, এটাও ঠিক নয়। তুমি বাড়িতে এলে যতটুকু পারবে মারিয়াকে হেল্প করবে, কারণ ওকে হেল্প করার কেউ নেই। তোমার হাত ধরে ও বেরিয়েছে। সব সময় ভিউয়ার্সদের সব কথায় কান দিতে গেলে চলে না। তুমি কাজ, সংসারে কাজ তুমি যতটুকু করবে, মারিয়ার ততটুকুই হেল্প হবে। কে কি বললো এটা দেখতে গেলে চলবে না, উত্তর দিতে যাও, কারণ সব কথার উত্তর দিতে নেই, বলুক না সবাই, বলুক। যাই হোক, আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সাবধানে থেকো, টাটা। আমার ভিউয়ার্সদের জন্য।